চান্দেরি নামে একটি অভিশপ্ত গ্রামে একটি বিশেষ পুজোর সময় স্ত্রী নামক এক অপআত্মার আবির্ভাব ঘটত, যে কিনা শুধুমাত্র ওই গ্রামের ছেলেদের উপরে আক্রমণ করত এবং তাদেরকে বিবস্ত্র করে তার সাথে নিয়ে যেত। এই স্ত্রীভূতের অত্যাচারে গ্রামের প্রতিটা মানুষ খুবই আতঙ্কে থাকত, যার কারণে তারা গ্রামের প্রতিটা দেয়ালে লিখে রাখত, ও স্ত্রী তুমি কালকে এসো। তখন ভিকি নামের একটা ছেলে স্ত্রীভূতের বিনুনি কেটে দেওয়ার মাধ্যমে স্ত্রীভূতকে সে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। কিন্তু এই গ্রামের উপর থেকে স্ত্রীভূত নামক অভিশাপ চলে যাওয়ার মাধ্যমে কিন্তু এই গল্পের শেষ নয়। এখান থেকে আবার নতুন করে শুরু হয় স্ত্রী 2 এর গল্প। এরপরে অভিশপ্ত গ্রামের উপর তাণ্ডব চালায় সার্কাটা নামের একটি ভূত। সার্কাটা কিন্তু আবার ছেলেদের উপর আক্রমণ করে না, সে আক্রমণ করে ওইসব মেয়েদের উপর যারা অত্যন্ত স্টাইলিশ, আকর্ষণীয় এবং আধুনিক দেখতে। একে একে এই গ্রামের সব মডার্ন মেয়েদেরকে সার্কাটা নামের মাথা কাটা একটি রাক্ষসীয় দানব তুলে নিয়ে যেত তার রাক্ষস রাজ্যে, যেখানে সে সবগুলো মেয়েকে একসাথে পাথর বানিয়ে রাখত এবং সে অপেক্ষা করতে একটি নির্দিষ্ট দিনের জন্য, যেদিন সবাইকে একসাথে বলি দিতে পারবে। এই রাক্ষসরূপী দানবীয় মাথা কাটা ভূতকে মারার জন্য মানুষ, ভূত এবং নেকড়ে এই তিনের সংমিশ্রণে একটি দল গঠন করা হয়। তারা কি পারবে সার্কাটাকে মারতে, নাকি সার্কাটাই উল্টা গ্রামের প্রতিটা মেয়েকে বলি দিয়ে দিবে? জানতে হলে মুভি এক্সপ্লেনটি একটু স্কিপ না করে পুরোপুরি দেখুন। এই মুভির শেষে রয়েছে শ্রদ্ধা কাপুরের আসল পরিচয়, যেটা স্ত্রী 1-এও খোলাসা করা হয়নি। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক এবছরের সবচেয়ে ব্লকবাস্টার বলিউড মুভি, যার 21 দিনে বক্স অফিস কালেকশন ছিল 520 কোটি রুপি এবং আজকে রাতের মতো পপুলার আইটেম সঙের মুভি স্ত্রী 2। এই মুভির শুরুতে দেখানো হয় স্ত্রী পার্ট 1, যেখানে শেষ হয় সেখান থেকে এটি শুরু হয়। স্ত্রীভূত গ্রাম ছেড়ে যাওয়ার পর গ্রামের মানুষ তার সম্মানার্থে তার একটি মূর্তি বানিয়ে রাখে এবং তার পাশে একটি লেখা লিখে রাখে, যেখানে লেখা ছিল, ও স্ত্রী আমাদের রক্ষা করুন। এটি দেখে স্ত্রী গ্রাম ছেড়ে চলে যায়। আর ঠিক তখনই পাথর ফেটে বেরিয়ে আসে ভয়ঙ্কর মাথা কাটা এক দানবীয় রাক্ষস। তখন একটি মডার্ন মেয়েকে দেখানো হয় যে কিনা বাড়ির বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। মেয়েটি হঠাৎ করে দেখে ফুটবলের মতো কিছু একটা গড়িয়ে আসছে তার দিকে। সে ওই জিনিসটিকে হাতে নেওয়ার সাথে সাথে দেখতে পায় এটি একটি ভয়ঙ্কর রাক্ষসের মাথা। আর তখনই রাক্ষস ভূতের মাথা থেকে লম্বা লম্বা চুল বেরিয়ে মেয়েটির হাত মুখ বেঁধে তাকে উড়িয়ে নিয়ে যায় এই রাক্ষসের দুনিয়ায়। এরপর থেকে চান্দেরি গ্রামে নতুন একটি ভূতের আতঙ্ক বিরাজ করতে শুরু করে, যার এবারকার শিকার কিনা সব সুন্দরী মডার্ন মেয়েরা। চান্দেরি গ্রামের মানুষ স্ত্রীর একটি বড় মূর্তি বানায় এবং এর নিচেই তারা পুজো এবং মেলার আয়োজন করে। গ্রামের মানুষের আনন্দ উল্লাস দেখে এটা বোঝা যাচ্ছে যে তারা এখনো পর্যন্ত জানে না তাদের উপর সার্কাটা আক্রমণ করতে পারে। তারা ভাবছে হয়তোবা যে মেয়েগুলো উধাও হয়ে গেছে তারা শহরের কোথাও পালিয়ে গেছে। এরপর দেখানো হয় রুদ্র ভাইয়ের কাছে একটা চিঠি আসে। সেই ছবিতে চান্দেরি পুরাণের কিছু ছেঁড়া অংশ থাকে এবং লেখা থাকে সে আসছে, কিন্তু এই চিঠিটি কে পাঠিয়েছে বা কার আসার ইঙ্গিত দেওয়া হয়েছে সেটা রুদ্র বুঝতে পারে না। এর পরের স্থানে ভিকি দেখতে পায় তার সামনে শ্রদ্ধা এসেছে। এ ছবিতে শ্রদ্ধা কাপুরের কোনো নাম উল্লেখ করা না থাকায় আমরা তাকে শ্রদ্ধা বলেই ডাকবো। স্ত্রী পার্ট 1-এ স্ত্রীভূতকে তাড়ানোর সময় শ্রদ্ধার সাথে ভিকির পরিচয় হয় এবং সেখান থেকে ভিকি শ্রদ্ধাকে পছন্দ করে মনে মনে। স্ত্রীভূতকে তাড়ানোর পর থেকে শ্রদ্ধাকে আর কখনোই সে গ্রামে দেখা যায় না। ভিকি মাঝে মধ্যে শ্রদ্ধাকে দেখতে পায় তার হ্যালুসিনেশনে। ভিকি শ্রদ্ধাকে দেখে এগিয়ে এসে তাকে ধরতে চাইলে রুদ্র ঠাস করে তার গালে একটি চর বসিয়ে দেয়। শ্রদ্ধাকে দেখার বিষয়টি ছিল পুরোটাই ভিকির হ্যালুসিনেশন। সেখানে রুদ্র ভাই এসে দাঁড়িয়েছিল। রুদ্র ভাই এরপর ভিকিকে বলে, এখনো কিন্তু আমাদের বিপদ কাটেনি, এই চিঠিগুলো দেখো, এখানে লেখা আছে স্ত্রী যাওয়ার পরে সে আসবে, কিন্তু কে আসবে সেটা কিন্তু আমরা কেউই জানি না। ভিকি তখন বলে, যা হবে পরে দেখা যাবে। এর পরের স্থানে ভিকির বাবাকে দেখানো হয়, যেখানে সে তার ছেলেকে বিয়ে দেওয়ার জন্য বারবার জোরাজোরি করতে থাকে, কিন্তু ভিকি কোনোভাবেই বিয়ের জন্য রাজি হয় না, কারণ সে তো শ্রদ্ধার জন্য অপেক্ষা করছে। এরপর আমরা ভিকিকে বিট্টুর সাথে দেখি, যেখান থেকে আমরা জানতে পারি বিট্টুর চিট্টি নামে একটা গার্লফ্রেন্ড আছে। চিট্টি তখন তাদেরকে বলে, আমার গ্রামের অনেক বান্ধবীরা না জানিয়ে হঠাৎ করে শহরে চলে যাচ্ছে, কিন্তু কেন যাচ্ছে বা কোথায় যাচ্ছে সেটা এখনো পর্যন্ত বুঝতে পারছি না। চিট্টি রাতের বেলা একা একা ঘুমোতে ভয় পেত দেখে বিট্টু তার বাড়িতে গিয়ে তাকে ঘুম পাড়িয়ে রেখে আসতো এবং ভিকি নিচে বসে পাহারা দিত। বিট্টু চিট্টিকে ঘুম পাড়িয়ে রেখে নিচে চলে এলে অদ্ভুত রকমের কি যেন একটা জিনিস চিট্টিদের বাড়ির দেয়াল বেয়ে ছাদে উঠতে দেখা যায়। তখনই আমরা চিট্টির রুমে এসে ভয়ঙ্কর গলা কাটা রাক্ষসকে দেখতে পাই। সার্কাটা রাক্ষস চিট্টির উপর আক্রমণ করে এবং জোর করে তাকে তুলে নিয়ে যায়। এত জোরে চিৎকারের শব্দ শুনে ভিকি এবং বিট্টু দৌড়ে চিট্টির ঘরে যায় এবং গিয়ে দেখে চিট্টি ঘরে নেই এবং চিট্টির ঘরের দেয়াল ভাঙা। এমন একটা অবয়ব যেন 7-8 ফুট লম্বা একজন মানুষ এই ঘরের দেয়ালটি ভেঙে তারপর চলে গেছে। এরপর তারা সবাই নিচে দৌড়ে যায় এবং চিট্টিকে খোঁজাখুঁজি করা শুরু করে। রুদ্রভাই সেখানে একটি পায়ের ছাপ দেখতে পায়, যেটা কিনা 8 ফুট লম্বা কারোর হবে। তখন রুদ্রভাই বলে এটা হয়তো বা কোনো দানব বা রাক্ষসের কাজ। সেখানে একজন নেশাখোর ভিখারি বলে ওঠে চিট্টিকে একটা মাথা কাটা রাক্ষস উঠিয়ে নিয়ে গেছে।
কিন্তু কেউই ওই নেশাখোর ভিখারির কথা বিশ্বাস করে না। সেখানে বিট্টু একটি মোজা খুঁজে পায়, যেটা কিনা আসলে চিট্টিটি ছিল। এরপর ভিকির কাছে মনে হয় সে কারোর দেখা পেয়েছে। সে তার পিছু করতে করতে পুরানো প্রাসাদের দিকে চলে যায়। এই প্রাসাদে আগে স্ত্রী ভূত থাকতো, তার কারণে সে ভয়ে ভয়ে আশেপাশে তাকে করতে থাকে। হঠাৎ করে ভিকি দেখে তার সামনে শ্রদ্ধা এসে পড়েছে। ভিকি শ্রদ্ধাকে দেখে বিশ্বাস করতে পারছিল না। সে বলে, তুমি আমাকে একটা থাপ্পড় মারো। পরে শ্রদ্ধা সত্যি সত্যি তাকে জোরে একটা থাপ্পড় মারে। তখন ভিকির বিশ্বাস হয় এটা সত্যি সত্যি শ্রদ্ধা। শ্রদ্ধা আসলে ভিকির সাথে গোপনে দেখা করতে চেয়েছিল, যার কারণে সে ভিকিকে এখানে নিয়ে আসে। শ্রদ্ধা তখন ভিকিকে জানায়, আমি জানি এ গ্রামের মেয়েদেরকে কে তুলে নিয়ে যাচ্ছে। সে ওই লোক যে কিনা এক দাসীকে খুন করে স্ত্রীতে পরিণত করেছিল। এই দেখো, এখানে এই মূর্তিগুলো দেখলেই বুঝতে পারবে। তখন ভিকি বলে, ওই লোকটা যদি দাসীকে মেরে ফেলে তাহলে ছোট মেয়েটার কি হলো? শ্রদ্ধা তখন কোনো উত্তর দেয় না। এরপর ভিকি রুদ্রভাইয়ের কাছে গিয়ে বলে, আমাকে সে চিঠিগুলো দেখাও। এরপর তারা চিঠি দেখে এবং পুরানো বই কিছু ঘাটাঘাটি করে এই তথ্য পায় যে এই মাথাকাটা রাক্ষসের নাম হলো চন্দ্রভান। সে ছিল তখনকার সময়ের গ্রাম প্রধান। চন্দ্রভান ছিলেন একজন নেশাখোর লোক, যে কিনা নারীদের নাচ গানের উপর খুবই আকৃষ্ট। সে তখনকার সময় বহুত নারীকে এনে ধর্ষণ করেছে এবং তার কাছে নারীরা ছিল একটা ভোগ্যপূর্ণ মাত্র। তার মতে মেয়েরা শুধু রান্না বান্না করবে এবং পুরুষদের সেবা করবে। সে এবং তার বন্ধুরা মিলে একটি দাসীর নাচ দেখত। সে দাসী যখন তার প্রেমিককে বিয়ে করে তখনই চন্দ্রভানের কষ্ট লেগে যায়। চন্দ্রভান তখনই তার প্রেমিককে হত্যা করে এবং সে দাসীকে তার ছোট মেয়ের সামনে পুড়িয়ে মেরে ফেলে। আর সে দাসী পরবর্তীতে ফিরে আসে অতৃপ্ত আত্মা স্ত্রী রূপে। এই স্ত্রী তখন তার প্রেমিক এবং তার নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে চন্দ্রভানের গলা কেটে তাকে হত্যা করে এবং তার শরীর 2 গজ মাটির নিচে পুঁতে রাখে। এজন্য আমরা মুভির শুরুতে দেখতে পাই স্ত্রী যাওয়ার পরপরই এই সার্কাটা মাটির ভিতর থেকে বেরিয়ে আসে। সার্কাটা স্ত্রীভূতকে অনেক ভয় পেত, যার কারণে বইয়ের মধ্যেও লেখা ছিল যে স্ত্রীভূত যাওয়ার পরে সে আসবে। তখন ভিকি বলে, এজন্য চিট্টির ঘরের দেয়ালে কোনো মাথার ছাপ ছিল না। আর ভিক্ষুক যে বলছিল মাথা ছাড়া কেউ একজন চিট্টিকে উঠিয়ে নিয়ে গেছে, এটাও সত্যি। এই গ্রামের সমস্ত মেয়েকে এই মাথা কাটা দানবী উঠিয়ে নিয়ে যাচ্ছে, যেটাকে আমরা মনে করেছিলাম যে তারা শহরে পালিয়ে যাচ্ছে। তখন বিট্টু তাকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে? ভিকি তখন জানায়, আমার সাথে শ্রদ্ধার দেখা হয়েছিল, সে আমাকে এসব জানিয়েছে। কিন্তু এরা দুজন ভিকির কথাই বিশ্বাস করে না, কারণ ভিকি মাঝে মধ্যে শ্রদ্ধাকে তার হ্যালুসিনেশনে দেখে। এরপর ভিকির সাথে শ্রদ্ধার একটি গান দেখানো হয়। তখন হঠাৎ করে শ্রদ্ধা ভয়ঙ্কর রূপ ধারণ করে ভিকির আঙ্গুল কামড়ে দেয়। শ্রদ্ধা তখন ভূতুনির রূপ ধারণ করে। শ্রদ্ধার রূপ দেখে ভিকি ভয়ে চিৎকার করে ওঠে। তখনই বিট্টু এবং রুদ্রভাই দৌড়ে আসে, কিন্তু তারা এসে কাউকেই দেখতে পায় না। তখন ভিকিও ভেবে নেয় হয়তোবা এটা তার মনের ভুল। কিন্তু ভিকি তার পকেট থেকে সেই ফুলের পাপড়িটা পায়, যেটা সে শ্রদ্ধার মাথা থেকে নামিয়েছিল। এই ঘটনা দেখে আমরা এটা বুঝতে পারছি যে যা ঘটেছে সবই কিন্তু ভিকির মনের ভুল নয়, বরং পুরোটাই সত্যি। তখন ভিকি বলে ওঠে, এই গলাকাটা দানবকে শুধুমাত্র স্ত্রীভূতই তাড়াতে পারবে, তাই তাদেরকে যেভাবেই হোক স্ত্রীভূতকে আবার ফিরে আনতে হবে। কিন্তু এখন প্রশ্ন হলো, স্ত্রীভূতকে কিভাবে তারা ফিরে আনবে? এরপর ভিকি এবং বিট্টু মিলে জনার কাছে যায়। তখন সেখানে ভেরিয়া মুভির ভারুন ধাওয়ানকে নেকড়ের রূপে দেখানো হয়। স্ত্রী মুভির সাথে ভেরিয়া মুভির নেকড়ের মাধ্যমে কিছুটা সংযুক্ত করা হয়েছে এবং এই ভেরিয়া মুভির নেকড়ে একসময় সার্কাটাকে মারার জন্য সাহায্য করবে। আসলে জনার কাছে ভিকি এবং বিট্টু যাওয়ার কারণ হলো স্ত্রী পার্ট 1-এ জনার ওপর স্ত্রীভূত ভর করেছিল, যার কারণে বিট্টু এবং ভিকি জনাকে ভূতের কোনো তথ্য না জানিয়ে তাকে গ্রামে নিয়ে আসে। রাতের বেলায় ভিকি সবাইকে একসাথে করে জনাকে বলে, এই গ্রামে আবার ভূতের উপদ্রব দেখা দিয়েছে। এবার একটি মাথা কাটা ভূত গ্রামের সব সুন্দরী মেয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছে। এমনকি মাথা কাটা ভূত বিট্টুর গার্লফ্রেন্ডকেও উঠিয়ে নিয়ে গেছে। তোকে আমাদেরকে সাহায্য করতে হবে স্ত্রীভূতকে ফিরিয়ে আনার জন্য। একমাত্র স্ত্রীভূতই পারবে এই সার্কাটা রাক্ষসকে মারতে। কিন্তু ভূতের কথা শুনে জনা কিছুতেই রাজি হতে চায় না, কিন্তু তারা অনেক কষ্ট করে জনাকে বুঝিয়ে সেই স্ত্রীভূতের প্রাসাদে নিয়ে যায়। সেখানে তারা ইচ্ছা করে জনাকে একা রেখে নিজেরা দূরে গিয়ে লুকিয়ে থাকে, যাতে করে স্ত্রীভূত জনাকে দেখলেই আক্রমণ করতে আসে। কিন্তু সেখানে তখন স্ত্রীভূত আসে না, তার বদলে কাটা মাথা আলা সে সার্কাটা এসে তাদেরকে ভয় দেখায়। পরে তারা সবাই ভয় পেয়ে আবার একত্রিত হয়। এরপর ভিকি সবাইকে নিয়ে ওই জায়গায় যায় যেখানে স্ত্রী, তার স্বামী এবং সার্কাটার মূর্তি বানানো ছিল। কিছুক্ষণ পরে হঠাৎ করে জনাকে কেউ পিছন থেকে টান দিয়ে নিয়ে যায়। এরপর তারা সবাই জনাকে পাগলের মতো খুঁজতে শুরু করে। হঠাৎ করে তারা জনাকে খুঁজে পায়, যে কিনা উঁচা পাথরের গায়ে ঝুলে আছে। এই দৃশ্য দেখে তারা সবাই ভাবতে থাকে এটা হয়তোবা স্ত্রীর কাজ। জনা যখন উপর থেকে নিচে পড়ে সে একদম পাথরের মতো হয়ে যায়, কোনো নড়াচড়া করে না। প্রায় 2-3 মিনিট পর হঠাৎ করে জনা উঠে বসে। তখন তার চোখ দুটো সাদা হয়ে যায় এবং সে সবাইকে বলে, তোরা এখান থেকে পালিয়ে যা। তখন তারা সবাই বাইকে করে জনাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে নেয়। পিছন থেকে সার্কাটা রাক্ষস তার মাথাটি আলাদা করে তাদের পিছনে ছুঁড়ে মারে এবং সে কাটা মাথা গিয়ে জনার পিছনে কামড়াতে থাকে। তখনই জনা রুদ্রভাইয়ের কাছ থেকে মদের বোতল নিয়ে সার্কাটার মুখে মদ ছুঁড়ে মারে। এতদিন পর অ্যালকোহলের স্বাদ পেয়ে সার্কাটা কিন্তু খুব মজাই পায়।
এরপর জনা একটি ম্যাচ দিয়ে সার্কাটার মুখে আগুন ধরিয়ে দেয়। তখন তারা সবাই ওই জায়গা থেকে পালিয়ে আসতে পারলেও সার্কাটা কিন্তু তাদের পিছু ছাড়েনি। সার্কাটা তখন ভিকির গলা চেপে ধরে এবং তাকে মেরে ফেলতে যাবে, ওই সময় শ্রাদ্ধা এসে তাদেরকে বাঁচায়। শ্রাদ্ধা যেহেতু স্ত্রীর চুল কেটে তার নিজের চুলে লাগিয়েছিল, এর কারণে তার চুলের মধ্যে একটি পাওয়ার রয়েছে। সে তার চুল দিয়ে বাড়ি দিয়ে সার্কাটাকে আঘাত করতে শুরু করে, কিন্তু সার্কাটা শ্রদ্ধা থেকে অনেক বেশি শক্তিশালী। সে শ্রদ্ধার চুল ধরে আছাড় মেরে তাকে নিচে ফেলে দেয়। তখন মাথা কাটা স্ত্রীর মূর্তিটি ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এবং ভিকিরা অল্পের জন্য তাদের জীবন বাঁচায়। তখন মাথা কাটা তার মাথা হাতে নিয়ে স্ত্রীর মূর্তির উপর দাঁড়িয়ে খুব জোরে জোরে হাসতে থাকে। এরপর রুদ্রভাই শ্রদ্ধাকে ধন্যবাদ জানায় তার চুলের সাহায্যে রাক্ষসের হাত থেকে বাঁচানোর জন্য। তখন শ্রদ্ধা বলে, আমি আগে থেকেই জানতাম যে একটা ভয়ঙ্কর দানব আসবে, যার কারণে আমি স্ত্রীর চুল আমার মাথায় লাগিয়ে নিই এবং কালো জাদুর অভ্যাস করতে থাকি। কিন্তু এই দানবটি অনেক বেশি শক্তিশালী, আমার একার পক্ষে তার সাথে লড়াই করা সম্ভব না। সামনে একটি মহাপূজা আসছে, সেই মহাপূজা এসে সবগুলো বন্দি করা মেয়েকে বলি দিবে, আর এই বলি দেওয়ার পর সে হয়ে উঠবে সর্বশক্তিমান রাক্ষস। তাই আমাদের হাতে সময় খুব কম, যা করতে হবে ওই মহাপূজার আগেই করতে হবে। এরপর জনাকে দেখানো হয় সে প্রচন্ড ভয় পেয়েছিল। সে চোখ বন্ধ করলে উল্টাপাল্টা জিনিস দেখে। সেদিন রাতে জনা কিন্তু অজ্ঞান হয়নি, সে ওই 2-3 মিনিটের জন্য চলে গিয়েছিল রাক্ষসের দুনিয়ায়, যেটা দেখতে অনেকটা নরকের মতো। বড় বড় পাথর এবং গলিত লাভা দিয়ে তৈরি সে জায়গায় সে অনেকগুলো মেয়েকে দেখতে পায়। সেখানে প্রত্যেকটি মেয়েকে সাদা শাড়ি পরিয়ে ন্যাড়া করে একইভাবে পাথর বানিয়ে রাখা হয়েছে। জনা এতগুলো মেয়ের মাঝে চিট্টিকেও খুঁজে পায়। এরপর পুরো গ্রামে ওই মাথা কাটা রাক্ষসের খবর ছড়িয়ে পড়ে, যার শিকার হলো স্টাইলিশ এবং সুন্দর মেয়েরা। তাই তখন গ্রামের প্রত্যেকটি মেয়ে মডার্ন জামাকাপড় পরা বাদ দিয়ে সাদাসিধে জামাকাপড় পরতে শুরু করে। তখন গ্রামের সব মহিলারা একসাথে হয়ে ভিকির কাছে সাহায্য প্রার্থনা করে এবং বলে, যেভাবে করে তুমি স্ত্রীভূতার হাত থেকে গ্রামকে রক্ষা করেছো, ঠিক একইভাবে সার্কাটার হাত থেকে আমাদেরকে তুমি বাঁচাও। এরপর শ্রদ্ধা ভিকিকে বলে, একমাত্র তুমিই পারবে এই সার্কাটা রাক্ষসকে মারতে। শ্রদ্ধা তখন ভিকির হাতে একটি ছুরি ধরিয়ে দিয়ে বলে, সার্কাটাকে দেখলেই তার চোখে চোখ রেখে তার বুকের মধ্যে এই ছুরিটি ঢুকিয়ে দেবে, দেখবে সে মারা যাবে। কিন্তু এজন্য সার্কাটাকে তাদের সামনে আসতে হবে। তখন রুদ্রভাই জানায়, চন্দ্রভান যেহেতু মেয়েদের নাচ গানের প্রতি বেশি আসক্ত ছিল, তাই আমরা একটা নাচ গানের আয়োজন করতে পারি, তাহলে নিশ্চয়ই সে সেখানে আসবে এবং ভিকি তাকে অ্যাটাক করতে পারবে। কিন্তু এখন প্রশ্ন হলো, নাচবে কে? কারণ গ্রামের এমন পরিস্থিতিতে গ্রামের কোনো মেয়েই রাজি হবে না সার্কাটার জন্য নাচতে। তখন রুদ্রভাই তার প্রাক্তন প্রেমিকা শ্যামার কাছে গিয়ে অনুরোধ করে। শ্যামা সার্কাটা সম্বন্ধে সবই জানতো, তবুও গ্রামের এতগুলো মেয়ের জীবন বাঁচাতে এবং রুদ্রভাইয়ের জন্য সে সার্কাটার সামনে নাচার জন্য রাজি হয়। এরপরে শ্যামাকে এই মুভির সবচেয়ে হিট গান আজ কি রাত এই গানে পারফর্ম করতে দেখা যায়। তখন শ্রদ্ধা তার জাদুকরি চুল দিয়ে সার্কাটার দেহ চাপা দেওয়া হয়েছিল সেই পাহাড়ের উপর বারবার আক্রমণ করতে থাকে। গান শেষ হতেই সার্কাটা সেখানে চলে আসে। সবাই তখন শ্রদ্ধাকে খুঁজতে থাকে। ভিকি তখন বলে, আর সময় নষ্ট করা যাবে না, সবাই শ্যামাকে মাঝখানে রেখে চারদিকে ঘিরে দাঁড়াও, যাতে করে সার্কাটা কোনোভাবেই শ্যামাকে নিয়ে যেতে না পারে। তখন শ্যামার চারিদিকে সবগুলো ছেলে ঘিরে দাঁড়ায় এবং ভিকি তার অস্ত্রটি হাতে নিয়ে সার্কাটার দিকে এগিয়ে যায় তার চোখে চোখ রেখে তাকে মারার জন্য। কিন্তু সার্কাটা তার শরীর থেকে মাথা আলাদা করে রাখে। সার্কাটার মাথা খুঁজে না পায় ভিকি খুবই কনফিউজড হয়ে যায়। এদিকে শ্রদ্ধাও তার সাথে নেই। ভিকি সার্কাটার উপর আক্রমণ করার আগে সার্কাটাই তাদের উপর আক্রমণ করে বসে এবং প্রত্যেকটি পুরুষকে সে বসে এনে ফেলে। তখন সে শ্যামাকেও তার সাথে উঠিয়ে নিয়ে যায়, যা দেখে রুদ্রভাই অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই সার্কাটা যেসব পুরুষদেরকে তার বসে এনে ফেলেছিল, তারা রাস্তায় বেরিয়ে মেয়েদের উপর জুলুম করতে শুরু করে এবং তাদের পড়াশোনা বন্ধ করে দেয়। আসলে চন্দ্রভান মেয়েদেরকে খুব নগণ্য কিছু মনে করে তাদেরকে পায়ের নিচে দমিয়ে রাখত। সেসব পুরুষদেরকে বশ করে আরো 200 বছর আগে সমাজ ব্যবস্থাকে এখন প্রতিষ্ঠিত করতে চাইছে এবং গ্রামের প্রতিটি দেয়াল থেকে ওই স্ত্রী রক্ষা করুন এই লেখাটা মুছে দিচ্ছে। এরপর শ্রদ্ধা আসে ভিকির সাথে দেখা করতে। ভিকি তখন জানায়, প্ল্যান অনুযায়ী তো তোমারও সেখানে থাকার কথা ছিল, তুমি কোথায় গিয়েছিলে? তখন শ্রদ্ধা জানায়, আমি আসলে সার্কাটা দানবের রাজ্যে ঢোকার অনেক চেষ্টা করছিলাম, যাতে করে সবগুলো বন্দি মেয়েকে আমি ফিরে আনতে পারি, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। তখন ভিকি শ্রদ্ধা সম্পর্কে জানতে চায়। শ্রদ্ধা তখন জানায়, তুমি সত্যটা জানলে আমাকে ঘৃণা করবে। আমি তোমাকে মন থেকে অনেক পছন্দ করি, কিন্তু আমাদের দুজনের এক হওয়া কখনোই সম্ভব নয়। এরপর নিচে রুদ্রভাই ও জনা এসে ভিকিকে জানায়, আমরা সেই চিঠির অ্যাড্রেসটা খুঁজে পেয়েছি, এটা এসেছে একটা মেন্টাল হসপিটাল থেকে। এরপর তারা তিনজন এসে মেন্টাল হসপিটালের ঠিকানায় গিয়ে পৌঁছালে দেখতে পায় অক্ষয় কুমারকে। অক্ষয় কুমার ছিল চন্দ্রভানেরই বংশধর। স্ত্রী যাওয়ার পরে যে চন্দ্রভান আসবে এটা জানানোর জন্য সে চাঁদেরি পুরাণ বইয়ের কিছু অংশ ছিঁড়ে ওই গ্রামের লোকদের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। তখন অক্ষয় কুমার তাদেরকে জানায়, এই রাক্ষসকে শুধুমাত্র তার রাজ্যে গিয়ে শেষ করতে হবে, কিন্তু তার রাজ্যে কোনো মহিলা বা কোনো পুরুষ বা কোনো জীবজন্তু কিংবা কোনো ভূত কেউই প্রবেশ করতে পারবে না। তখন শ্রদ্ধা জানায়, বুঝতে পেরেছি, অর্ধেক নারী অর্ধেক পুরুষ।
ভিকি বলে, এটা কিভাবে সম্ভব? তখন শ্রদ্ধা জানায়, এটা নিয়ে তোমার ভাবতে হবে না, এটা তুমি আমার উপর ছেড়ে দাও। তুমি শুধু এখন চিন্তা করো কিভাবে তুমি এক কোপে সার্কাটাকে শেষ করবে। এরপর আমরা দেখতে পাই যারা ওই মাথা কাটা রাক্ষসের বশে ছিল তারা প্রত্যেকেই বাড়িতে মহিলাদেরকে আটকে রেখে এই রাক্ষসের মহাপূজায় অংশগ্রহণ করার জন্য বের হয়। এরপর ভিকি রাক্ষসভূতের সাথে লড়াই করার জন্য প্রস্তুতি নেয়। এরপর সবাই সার্কাটা রাক্ষসের রাজ্যের বাইরে অপেক্ষা করতে থাকে। এমন সময়ে বিট্টু এসে বলে, তোমরা ওই রাক্ষসের রাজ্যে যেও না, নির্ঘাত সবাই মরবে। তখন তারা সবাই বিট্টুর মুখ হাত বেঁধে তাদের পাশে দাঁড়া করায়। এরপর আমরা দেখতে পাই শ্রদ্ধা জাদু করে ভিকির শরীরে প্রবেশ করে। তখন তারা না কোনো মহিলা মানুষ না কোনো পুরুষ মানুষ, তারা অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ হয়ে মাথা কাটা রাক্ষসের রাজ্যে প্রবেশ করে। তখন ভিকি তো পুরো অবাক হয়ে যায়, সে অনেক খুশি হয় শ্রদ্ধা কাপুর তার শরীরে প্রবেশ করায়। শ্রদ্ধার উপস্থিতি ফিল করার জন্য সে তার নিজের শরীরে হাত বোলায়, যার কারণে শ্রদ্ধা বিরক্ত হয়ে তার শরীর থেকে বেরিয়ে আসে। আর ওইদিকে জনাকে দেখানো হয় যে কিনা বাহিরে বসে বলতে পারছে যে ভিতরে কি হচ্ছে। তখন শ্রদ্ধা ও ভিকি ওই বন্দি মেয়েগুলোকে দেখতে পায়। তখন শ্রদ্ধা ভিকিকে বলে, তুমি যাবে ওই বন্দি মেয়েগুলোকে ছাড়িয়ে আনতে, আর আমি যাব ওই মাথা কাটা রাক্ষসের কাছে, কারণ রাক্ষস স্ত্রীকে বলি দিতে চায়, আর আমার মাথায় স্ত্রীর চুল থাকার কারণে সে আমার মধ্যেই স্ত্রীকে খুঁজে পাচ্ছে, তাই আমাকে মারতে পারলে এই রাক্ষসের শান্তি হবে। ভিকি তখন শ্রদ্ধাকে যেতে বারণ করে, বলে তুমি এভাবে আমাদের ছেড়ে চলে যেও না। শ্রদ্ধা তখন অনেকভাবে ভিকিকে বোঝানোর পর সে রাজি হয়। ভিকি দৌড়ে সে মেয়েগুলোর কাছে যায়, কিন্তু কোনো মেয়ে নড়াচড়া করছে না, তারা পাথর হয়ে রয়েছে। তখন মাথা কাটা রাক্ষস এসে শ্রদ্ধাকে ধরে ফেলে এবং তাকে উঁচা করে শূন্যে ভাসিয়ে তার শরীর থেকে সমস্ত শক্তি এবং তার আত্মা বের করে নিতে থাকে। তখন শ্রদ্ধার সাথে সাথে বাকি বন্দী হওয়া মেয়েগুলোর শরীর থেকেও একইভাবে আত্মা এবং সমস্ত শক্তি বেরিয়ে যেতে থাকে। তখনই ভিকি বুঝতে পারে যে কোনো না কোনোভাবে শ্রদ্ধার সাথে এই মেয়েগুলো কানেক্টেড, অর্থাৎ শ্রদ্ধা মারা গেলে এই মেয়েগুলো মারা যাবে। তখন ভিকি আর দেরি না করে একটি ছুরি হাতে নিয়ে দৌড়ে আসে এবং এক কোপ দিয়ে সার্কাটার মাথা দুই ভাগ করে ফেলে। এখানে শ্রদ্ধা নিজের জীবন বিসর্জন দিয়ে মেয়েগুলোকে বাঁচাতে চাইলেও কোনো লাভ হতো না। এখানে তার বলি হওয়ার সাথে সাথে বাকি মেয়েগুলো মৃত্যুবরণ করত। তখন সার্কাটার একটি মাথা থেকে আরো অনেক মাথা তৈরি হতে থাকে। তখন শ্রদ্ধা এবং ভিকি লড়াই করে তার সাথে পেরে উঠছিল না, কারণ একটি মাথা কাটলে আরো নতুন করে মাথার তৈরি হচ্ছে। সার্কাটা তার মাথা দিয়ে তাদেরকে চারপাশ থেকে ঘিরে ধরে। তখন ভিকি সে তলোয়ারটি দেখতে পায় যে তলোয়ার দিয়ে স্ত্রী চন্দ্রভারের গলা কেটেছিল। ভিকি সে তলোয়ারটা বের করার চেষ্টা করলো, কোনোভাবে সেটাকে বের করতে পারে না। তখন এই ভূতের একটি মাথা এসে ভিকির উপর আক্রমণ করে এবং তার চুল দিয়ে ভিকির গলা চেপে ধরে। আর ওইদিকে আরেকটি মাথা শ্রদ্ধার উপর আক্রমণ করে তার শরীর থেকে শক্তি এবং আত্মা শুষে নিতে শুরু করে। তখন আমরা একটা শব্দ শুনতে পাই এবং দেখতে পাই রাক্ষসের রাজ্য ভেদ করে ভারণ দেওয়ান এসেছে। ভারণ যেহেতু অর্ধেক মানুষ এবং অর্ধেক ভেরিয়া, যার কারণে সে এই রাজ্যে প্রবেশ করতে পেরেছে। তখন ভারণ ভেরিয়া বা নেকড়ের রূপ ধারণ করে এই মাথা কাটা রাক্ষসের উপর ঝাঁপিয়ে পড়ে। ভেরিয়া তখন রাক্ষসের হাত থেকে ভিকি এবং শ্রদ্ধাকে বাঁচিয়ে নেয়। তখন বাইরে বসে জনা বলছে, ওই দেখো, এখন আর কোনোভাবেই রাক্ষস জিততে পারবে না, এখন আবার ভেরিয়া চলে এসেছে। মাথাগুলো তখন ভেরিয়ার উপর আক্রমণ করে, কিন্তু ভেরিয়াটি মাথাগুলোকে কামড়ে একদম ক্ষতবিক্ষত করে তার অবস্থা খারাপ করে ফেলে। তখন সবগুলো মাথা ভয় পেয়ে দৌড়ে আবার রাক্ষসের শরীরে ফিরে যায়। এর দৃশ্য দেখে ভিকি অনেক অবাক হয়ে যায় এবং বলে, একটা কুকুর কিভাবে মানুষে পরিণত হলো? তখন শ্রদ্ধা বলে, এটা কুকুর না, এটা ভেরিয়া, ও আমাদের সাহায্য করার জন্য এসেছে। তখন মাথা কাটা দানবের শরীরে সবগুলো মাথা যুক্ত হয়ে আবার একটি নতুন মাথা তৈরি হয়। তখন সে আগের তুলনায় আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে। এরপর ভেরিয়া রাক্ষসের উপর আক্রমণ করতে গেলে সে ভেরিয়াকে এক ঝটকায় একদম দূরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন ভেরিয়াটি ভারণের রূপ ধারণ করে অজ্ঞান হয়ে পড়ে থাকে। তখন শ্রদ্ধা এসে তার চুল দিয়ে রাক্ষসকে পেছন থেকে পেঁচিয়ে ধরে, আর ভিকি তার হাতে ছুরিটি দিয়ে রাক্ষসের গায়ে আঘাত করতে থাকে, কিন্তু রাক্ষসের কিছুই হয় না। তখন এই রাক্ষসটি ভিকিকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয় এবং শ্রদ্ধাকে উঁচা করে গলা চেপে ধরে তার মাথার থেকে স্ত্রীর চুলটি টেনে খুলে ফেলে। শ্রদ্ধাকে পাওয়ারলেস করে এই রাক্ষসটি গলা চেপে মেরেই ফেলছিল। এমন অবস্থায় শ্রদ্ধা মা বলে চিৎকার করে ওঠে। তখনই আমরা দেখতে পাই স্ত্রীভূত চলে আসে। স্ত্রী এসে এই দানবের সাথে ভয়ঙ্কর লড়াই করা শুরু করে। স্ত্রী তখন পাথরের ভিতর থেকে তার তলোয়ারটি বের করতে গেলে এই দানবটি তাকে বাধা দেয় এবং পাথর ছুঁড়ে মারে। এরপর দানবটি স্ত্রীকে অনেক জোরে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়। তখন সেখান থেকে পাথর ভেঙে স্ত্রীর উপর চাপা পড়ে। তখন শ্রদ্ধা ভিকিকে বলে, ভিকি, এটাই সুযোগ, ওই তলোয়ারটি এখনই গিয়ে বের করো। ভিকি তলোয়ারটি বের করতে গেলে দানবটি তখন দেখে ফেলে। দানবের মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্য শ্রদ্ধা তাকে ডাক দিয়ে লড়াই করার আহ্বান জানায়। তখন দানবটি একটি বড় পাথর উঁচু করে শ্রদ্ধার দিকে ছুঁড়ে মারে। ঠিক সেই সময়ে ভারণ তখন ভেরিয়ার রূপ নিয়ে আবার শ্রদ্ধা কাপুরকে বাঁচিয়ে নেয়। আর এই সুযোগে ভিকি ওই তলোয়ারটি তার মনের শক্তি দিয়ে বের করে ফেলে।
ভিকি তখনই তলোয়ারটি স্ত্রীর হাতে ছুড়ে দেয়। স্ত্রী তখন তলোয়ার দিয়ে রাক্ষসকে একের পর এক আঘাত করতে করতে তাকে অনেকটা দুর্বল করে ফেলে। তখন স্ত্রী এই রাক্ষসের শরীরকে টেনে নিয়ে ওই জ্বলন্ত লাভার মধ্যে ফেলে দেয়। তখন এই রাক্ষসের শরীর জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে থাকে। স্ত্রী তার সেই শক্তিশালী তলোয়ার দিয়ে মাথা কাটা রাক্ষসের মাথা এক কোপ দিয়ে কেটে 2 ভাগ করে আগুনের মধ্যে ফেলে দেয়। এরপরই মাথা কাটা রাক্ষস আগুনে জ্বলে পড়ে একেবারের জন্য ধ্বংস হয়ে যায়। মাথা কাটা রাক্ষসের ধ্বংস হওয়ার কারণে গ্রামের সব মহিলারা মুক্তি পেয়ে যায় এবং তারা পূজা করার জন্য বেরিয়ে যায়। আর মাথা কাটা রাক্ষসের মৃত্যুর কারণে সে যে পুরুষদেরকে বশ করে রেখেছিল তারাও তার বশ থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। রাক্ষসের রাজ্যে পাথর হয়ে থাকা সবগুলো বন্দি মেয়েও আবার স্বাভাবিক হয়ে যায়। আগেরবার ভিকি স্ত্রীর চুল কেটে তাকে গ্রাম থেকে তাড়িয়েছিল বলে সে প্রতিশোধ নেবার জন্য স্ত্রী ভিকির দিকে এগিয়ে আসে। তখন শ্রদ্ধা ভিকির সামনে এসে বলে, না মা, তুমি ফিরে যাও, ওর কোনো ক্ষতি করো না। তখন স্ত্রী শান্ত হয়ে সেখান থেকে চলে যায়। তারপর তারা সবাই মিলে ওই বন্দি মেয়েগুলোকে তাদের গ্রামে ফিরিয়ে নিয়ে আসে। এরপর শ্রদ্ধা ভিকির কাছে বিদায় নেওয়ার জন্য আসে। ভিকি তখন বলে, যাওয়ার আগে তোমার পরিচয়টুকু অন্তত দিয়ে যাও। তখন শ্রদ্ধা বলে, স্ত্রী মূর্তির পাশে একটি ছোট মেয়ে দেখতে পেয়ে জিজ্ঞেস করেছিল, এটি কে? আমি আসলে স্ত্রী সে ছোট মেয়েটি। চন্দ্রভান আমার মাকে মেরে ফেলেছিল, তাই সে এই গ্রামের প্রত্যেকটি পুরুষকে মেরে ফেলতে চেয়েছে। আমি এসেছি আমার মার আত্মাকে এই গ্রাম থেকে মুক্ত করে দিতে। তখন ভিকি প্রচন্ড অবাক হয়ে জিজ্ঞেস করে, স্ত্রী, চন্দ্রভান এরা তো আরো 200 বছর আগে মারা গেছে, তাহলে তুমি কি করে এখনো জীবিত আছো? তখন শ্রদ্ধা জানায়, তোমাকে কে বলেছে আমি জীবিত? আমিও একটি আত্মা। আমি কালো জাদুর মাধ্যমে নিজের বয়সকে স্থির করে রেখেছি। আমার মাকে এই অভিশাপ থেকে মুক্তি দিতে এবং চন্দ্রভানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি আবার ফিরে এসেছি। ভবিষ্যৎবাণী অনুযায়ী একমাত্র ভিকিই পারবে স্ত্রীকে মুক্তি দিতে, যার কারণে সে ভিকিকে আগে কিছুই জানায় না। এখন আমার কাজ শেষ, আমার চলে যেতে হবে। তখন ভিকি বলে, কিন্তু আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি, আমাদের সম্পর্ক কি হবে? তুমি আমার কাছে থেকে যাও, আমি ম্যানেজ করে নিব। তখন শ্রদ্ধা জানায়, আমাদের সম্পর্ক আগের মতোই থাকবে। আমাদের সম্পর্ক আত্মার সাথে আত্মার সম্পর্ক, এটা কখনো ভাঙবার নয়। তুমি যখনই আমাকে মন থেকে ডাকবে আমি তোমার সামনে চলে আসব। এরপর শ্রদ্ধা ভিকির কানে কানে তার আসল নামটি বলে। তোমরাই আন্দাজ করে বলো, আরো 200 বছর আগে একটা দাসীর মেয়ের কি নাম হতে পারে? তো এরপরে ভিকির সামনে শ্রদ্ধা অদৃশ্য হয়ে যায় এবং ভিকির হাতে একটি ফুলের পাপড়ি রেখে যায়। তখন সেই ফুলের পাপড়িটি ভিকির শরীরে প্রবেশ করে, অর্থাৎ এখানে শ্রদ্ধা তার শরীরের কিছু পাওয়ার ভিকির শরীরেও দিয়ে যায়। এরপর দেখা যায় জনার সাথে ভেরিয়া মুভির ভারুণ ধওয়ানকে। ভারুণ জনার কাছে রিকোয়েস্ট করে যেন তার সাথে শ্রদ্ধা সেটিং করিয়ে দেয়, কারণ তার শ্রদ্ধাকে অনেক পছন্দ। কিন্তু জনা তাকে না করে দেয়, কারণ সে জানে ভিকি এবং শ্রদ্ধা একে অপরকে ভালোবাসে। তখন ভারুণ বলে, শ্রদ্ধাকে শুধু আমার সাথেই মানাবে, কারণ সেও পাওয়ারফুল, আমিও পাওয়ারফুল, আমরা দুজন মিলে একটা পাওয়ারফুল কাপল তৈরি হব। মুভির শেষের অংশে আমরা দেখতে পাই অক্ষয় কুমার ঠিক সেইভাবেই দাঁড়িয়ে আছে যেভাবে মাথা কাটা দানব চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে থাকতো। তখন তার সামনে কোথা থেকে যেন একটি ঘটি গড়িয়ে আসে। সে ঘটির মধ্যে ছিল জ্বলন্ত লাভা। তখন অক্ষয় কুমার হা করে সে জ্বলন্ত লাভার সবটুকুই তার ভিতরে শোষণ করে নেয়। তখন আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করতে পারি অক্ষয় কুমারের শরীরে একটি অন্যরকম পরিবর্তন আসে এবং সে একটি রাক্ষসের রূপ নেয়। ওই জ্বলন্ত লাভাটি ছিল মাথা কাটা রাক্ষসের অস্থি। চন্দ্রভান যেহেতু তারই পূর্বপুরুষ, তাই সে হয়তোবা অক্ষয়কে এই ক্ষমতাটাই দিয়ে গেছে এবং অক্ষয় এই ব্যাপারে আগে থেকেই জানতো, যার কারণে সে লাভাটি আসার সাথে সাথে হা করে নেয়। এরপর আমরা স্ত্রী 3-তে দেখতে পাবো অক্ষয় কুমার হবে এই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ভিলেন। যেহেতু সে চন্দ্রভানের বংশধর, তাই তাকে দিয়ে ভালো কিছু আশা করা যায় না। সে হয়তোবা চন্দ্রভানের থেকে আরো নিকৃষ্ট এবং ভয়ঙ্করতম রাক্ষসে পরিণত হবে। তখন শ্রদ্ধা, ভিকি, ভেরিয়া, স্ত্রী এরা কি পারবে তার সাথে লড়াই করে উঠতে? সেটা জানতে হলে আমাদেরকে স্ত্রী 3 পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই ফানি হরর কমেডি মুভি এক্সপ্লেন? আশা করি আপনারা এই ভূতের মুভি দেখে ভয় পাওয়ার সাথে সাথে অনেকটা মজাও পেয়েছেন। লেটেস্ট আরো অনেক সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেন পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। আজকে এ পর্যন্তই। শীঘ্রই আপনাদের সাথে আবার হাজির হব নতুন অথবা পুরানো ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। সে পর্যন্ত সৃষ্টি রহস্যের সাথেই থাকুন।